আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালোই আছো আশা করি। এখন একটু আধটু ঠান্ডা পড়ছে, সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। যাই হোক, আমরা গত সপ্তাহে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, আমরা সামাজিক এবং রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করেছি, আমাদের সংবিধান সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা আমাদের যে অতীত দিনগুলি, সেই তৃতীয় ভাগের তোমাদের ক্লাসের যে বই, তার তৃতীয় যে অধ্যায়, দেশীয় রাজ্য দখল ও শাসন, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, যেহেতু আমাদের সিলেবাস কিছুটা কমানো হয়েছে, তো সরাসরি আমরা মূল আলোচনায় চলে গেলে তোমরা আগের বিষয়ের কিছুই না জানলে তাহলে এর সঙ্গে লিঙ্ক এস্টাবলিশ করতে অসুবিধা হবে, মানে সংযোগ স্থাপন করতে অসুবিধা হবে। তার জন্য আমি একটু পূর্ব সূত্রটা বলে রাখছি যে কিভাবে এই দেশীয় রাজ্য দখল এবং শাসনের প্রয়োজনীয়তা হয়ে পড়ল। তোমাদের নিশ্চয়ই এই বিষয়গুলো জানা রয়েছে যে বিভিন্ন বৈদেশিক কোম্পানিগুলো, যেমন ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশ থেকে ব্রিটিশ, এবং মানে সবচেয়ে বলতে গেলে যে জিনিসগুলো, যে তারা যেভাবে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, শিল্প বিপ্লবের শুরুটা হয়েছিল কিন্তু ইংল্যান্ডে, কিন্তু পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। এবং এই শিল্প বিপ্লবের মধ্যে মূলত যেটা ছিল তা হচ্ছে বস্ত্র শিল্পের উৎপাদন। এই বস্ত্র শিল্পের উৎপাদনের জন্য যে কাঁচামাল প্রয়োজন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে যেমন তুলা, সিল্ক, রেশম যেটাকে বলা হয়, এসব জিনিসের প্রয়োজন রয়েছে। তো এগুলো কোথায় পাওয়া যায়, তাও সস্তায় এবং উন্নত মানের? তাহলে তারা ঘুরতে ঘুরতে বিভিন্ন দেশ ঘুরতে থাকে এবং সেখানেই তারা মানে যাচ্ছিলেন যেখানে এগুলো খুব অল্প মূল্যে এবং উন্নত মানের জিনিস পাওয়া যেত। তো তেমনি ভাবে তারা দেখলেন যে এই যে আমাদের দেশ ভারতবর্ষ, সেখানে কিন্তু অত্যন্ত উন্নত মানের তুলা এবং রেশম এগুলো উৎপাদিত হতো। পাশাপাশি বিভিন্ন ধরনের মশলাপাতিও কিন্তু আমাদের এখানকার বিখ্যাত ছিল। তো তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে যত কম মূল্যে সম্ভব এগুলো জোগাড় করা এবং বিদেশে রপ্তানি করা। তো এভাবে তারা আমাদের এখানে কলোনি বা বাণিজ্য সংস্থা স্থাপন করতে শুরু করলো। মানে যেটাকে বলা হয় যে এভাবে উপনিবেশ স্থাপনের মাধ্যমে তারা শুধু যে ব্যবসা বাণিজ্য চালানো তাই নয়, এদেশের শাসন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছিল। এর জন্য কি হয়েছে দেখো, যে বিভিন্ন কোম্পানিগুলো এখানে যেভাবে ইনভলভ ছিল, যেভাবে তারা ব্যবসা চালানোর জন্য বা কাঁচামাল সংগ্রহের জন্য উঠে পড়ে লেগেছিল, তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ উপস্থিত হবেই, এবং সেটা নির্ঘাত হয়েছিল। এবং এর ফলে কি দেখা গেল, তারা প্রায় সময় যুদ্ধে লিপ্ত থাকত। এর ফলে বিভিন্ন সময় তাদের যে যে ব্যবসা বাণিজ্যের যে জাহাজগুলো ছিল সেগুলো ডুবিয়ে দেওয়া হতো বা পথ অবরোধ করা হতো, এভাবে এগুলো চলছিল নিজেদের মধ্যে। এর পরবর্তী পর্যায়ে কি হলো, যখন তারা বাংলায় এখানে বাণিজ্য কুঠি স্থাপন করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অবশ্যই আমরা যে বলছি দেশীয় রাজ্য দখল এবং শাসন, মূলত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বাণিজ্য সূত্রে আসলেও তারা কিন্তু আস্তে আস্তে শাসন ক্ষমতা দখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে গেলে তিনি বলেছেন যে বণিকের মানদণ্ড পরিণত হলো রাজদণ্ডে। কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানি মানে কি? একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা ব্যবসা করবে। তাহলে এখানে আবার শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করা কেন প্রয়োজন? হ্যাঁ, নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে হবে, যেটাকে বলা হয় উপনিবেশবাদ। মানে নিজেদের ব্যবসাকে আরো ফলপ্রসূ করতে হলে, আরো ভালোভাবে পরিচালনা করতে গেলে এদেশের ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা সবকিছুকে তারা আমূল পরিবর্তন করতে চাইছিল। এবং এসবের জন্য কি প্রয়োজন? এসবের জন্য শাসন ব্যবস্থাটাকে নিজেদের হাতে আনা প্রয়োজন। নিশ্চয়ই বুঝতে পারছো যে এজন্যই শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে না থেকে তারা কিন্তু সামগ্রিকভাবে সকল ধরনের আমাদের সমাজ ব্যবস্থা বলো, শিক্ষার ক্ষেত্রে যেমন ইংরেজি শিক্ষার প্রসার এখানে, বা রেলওয়ে কমিউনিকেশন, রেলপথের সূচনা করা, এভাবে তারা বিভিন্নভাবে তাদের আদব কায়দাটাকে এখানে আনা, পোশাক আশাক বলো, ধর্ম বলো, সকল ক্ষেত্রে তারা কিন্তু এখানে হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছিল, যেটা আমাদের দেশীয় শাসকদের কিন্তু মোটেও পছন্দ ছিল না। আমরা যদি এখানে একজনের নাম বলতে চাই, তিনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব। তিনি স্বাধীন চেতা নবাব ছিলেন। তো তার পরামর্শ ছাড়া কোম্পানি যখন নিজেদের দুর্গ নির্মাণ করতে শুরু করলো, তারা টাকশাল নির্মাণ করতে শুরু করলো, তাদের অস্ত্রশস্ত্র আনতে শুরু করলো, সিপাহী আনতে শুরু করলো,
তখন নবাব সন্দেহের চোখে দেখতে শুরু করলেন যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের এসব কি প্রয়োজন। হ্যাঁ, নিশ্চয়ই তাদের উদ্দেশ্য মোটেও ভালো নয়। তারা পরবর্তী পর্যায়ে নবাবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবার জন্যই তারা এসব করছেন। তখন নবাব যখন বাধা দিলেন তখন শুরু হলো পলাশির যুদ্ধ, দ্য ব্যাটেল অফ প্লাসি। সবাই জানো সেই 1757 সালে যেটাকে বলা হয় বাংলার সূর্য অস্তমিত হলো সিরাজউদ্দৌলার মৃত্যুর মধ্য দিয়ে। তো যাই হোক, পরবর্তী সময়ে মির্জাফর যার বিশ্বাসঘাতকতার কারণে আসলে সেই পলাশির যুদ্ধে বাংলার নবাবের পরাজয় হয়েছিল, তিনিও কিন্তু বেশি দিন মসনদে থাকতে পারলেন না। তো এভাবে আবার মীর কাসিম, এভাবে যাই হোক চলতে 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 পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হতে থাকলো এবং দেখা গেল যে অধিকতর জনগণ, কারণ এখানে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু ব্রিটিশদের দ্বারা অবদমিত হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই সবার মনেই এটা সন্দেহ দেখা দিয়েছিল যে আমরা কি এভাবেই থাকবো, আমরা কি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না। হ্যাঁ, নিশ্চয়ই। তো সেই প্রতিবাদ করতে গিয়েই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত, যদিও সেটা ঘটনাটা অনেক পরে। তো যাই হোক, আমি এই কথাগুলো কেন বললাম, তাহলে আমরা বুঝতে পারবো যে দেশীয় রাজ্য দখল এবং শাসন বিষয়টা কিভাবে শুরু হলো। তাহলে প্রথমেই যেই ঘটনাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 1765 সাল। হ্যাঁ, এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, আমরা 1757 সালে পলাশির যুদ্ধের কথা বললাম, তারপরে 1764 সালে আরেকটি যুদ্ধ হয়েছিল, সেটি আরো ভয়ঙ্কর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ বক্সার, যেখানে ভারতীয়দের পক্ষে যে 3 শক্তি ছিল সেই 3 শক্তি মিলেও কিন্তু ব্রিটিশদের সঙ্গে যুঝে উঠতে পারলো না। তখন সেভাবে প্রকৃত অর্থে সেখানে আমরা বলতে পারি যে বক্সারের যুদ্ধে পরেই কিন্তু ব্রিটিশ শাসন এখানে স্থাপিত হলো। তো সেই 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে যে ব্রিটিশ শাসন এখানে স্থাপিত হলো, তার পরবর্তী বছর 1765 সালে কোম্পানি 12ই আগস্ট, এই তারিখটি তোমাদের মনে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে দেওয়ানি লাভ করলো। এই দেওয়ানি লাভ বিষয়টি কি? দেওয়ানি লাভ বিষয়টির অর্থ হলো যে ট্যাক্স আদায় করা বা রাজস্ব আদায় করা। তারা এখানে আমাদের মনে রাখতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। তাহলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি থাকে? বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, যত বেশি সম্ভব মুনাফা তাদের অর্জন করার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, তারা যখন এখানে দেশীয় রাজ্যগুলোকে দখল করতে শুরু করলো বা প্রশাসনিক ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে শুরু করলো, তাদের সেই মেইন মোটিভ যেটা, যে মূল উদ্দেশ্য যেটা, যে আমাদের অধিকতর মুনাফা অর্জন করতে হবে, সেটা কিন্তু ঠিকই রয়ে গেল। তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন প্রশাসনিক দায়িত্ব নিচ্ছে তখন তাদের সেই মুনাফা অর্জনের দিকটাই যদি শুধু লক্ষ্য রাখে, তাহলে সেখানে তো কোনো অবস্থাতেই জনকল্যাণের বিষয়টি আসতে পারে না। কিন্তু যারা শাসন ব্যবস্থায় থাকবেন তাদের জনকল্যাণকর জনকল্যাণকর ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা কিন্তু এই পর্যায়ে মোটেও দেখতে পাই না। তো যাই হোক, এর মধ্যে তোমরা একটা ছোট প্রশ্ন লিখে নিতে পারো। বিষয়টি কি হতে পারে যে কবে এবং কার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। আমাদের আলোচনার পরে আমরা প্রশ্নগুলি আবার বলবো, তবুও তোমরা এখন লিখে নিতে পারো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার থেকে দেওয়ানি লাভ বা দেওয়ানি সত্ত্ব অর্জন করেছিল। উত্তরটি কি হবে? উত্তরটি হবে 1765 সালের 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। এই দেওয়ানি লাভের মধ্যে দিয়ে কিন্তু তাদের এখানে যে ভিত্তিপ্রস্তর যেটা স্থাপিত হয়েছিল তা আরো মজবুত হয়ে উঠল। কারণ এখানে তারা যে প্রধান অর্থনৈতিক শাসক ছিল শুধু তাই নয়, এখানকার ভূমি পরিচালনা, রাজস্ব আদায়, সকল বিষয়ে তাদের প্রভাব বিস্তার হতে শুরু করলো। এখানে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, কোম্পানি দেওয়ানি লাভ করলো, রাজস্ব আদায়ের অধিকার পেল, কিন্তু আসলে রাজস্বটা আদায় করতো কারা? স্থানীয় যারা গ্রামের মোড়ল ছিলেন, প্রধান, যাই বলো, যে দেশীয় নেতৃবৃন্দই কিন্তু রাজস্ব আদায়ের মূল দায়িত্বে ছিল। তাহলে এখানে যেটা বলা হয় যে কোম্পানির কিন্তু কোনো রেসপন্সিবিলিটি ছিল না, শুধু পাওয়ার ছিল। মানে দেশীয় নেতৃবৃন্দ, মনে করো একজন গ্রামের জমিদার, তিনি পুরো গ্রাম থেকে রাজস্ব আদায় করে কোম্পানিকে জমা দিলেন। তো কোম্পানির কোনো হেডেক নেই, কোম্পানির এখানে কোনো চিন্তা নেই যে রাজস্ব কিভাবে আদায় হবে, কি করতে হবে, এসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তাহলে বুঝতে পারছো যে এই যে বিষয়টি, যে কোম্পানি পেয়ে গেল দায়িত্বহীন ক্ষমতা, আর যে স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের হয়ে গেল ক্ষমতাহীন দায়িত্ব। মানে কোনো ক্ষমতা নেই, ওরা নিজেরা কিছু করতে পারবে না। নিশ্চয়ই তোমরা দেখেছো যে কাঠপুতুল, ঠিক আছে না, কাঠের পুতুল নাচ হয়তো দেখে থাকবে তোমরা, হয়তো লাইভ না দেখে থাকলো, হয়তো টিভিতে দেখে থাকবে পুতুল নাচ। পুতুল নাচটা, পুতুলকে কিভাবে নাচানো হয়? পুতুলকে উপর থেকে দড়ি দিয়ে বা কাঠি দিয়ে নাচানো হয়। তো আমাদের দেশের নেতৃবৃন্দের বা শাসকদের অবস্থা হয়েছিল অনেকটা এমনই, যে
কোম্পানি দেশীয় নেতৃবৃন্দকে, দেশীয় শাসকদের এভাবে পুতুলের মতো নাচাচ্ছিল। তারা যেভাবে চাইছিলেন দেশীয় শাসকরা তাই করছিলেন। তাহলে এই জিনিসটি তোমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশীয় শাসকদের অবস্থা হয়েছিল মানে দায়িত্বহীন, ক্ষমতাহীন দায়িত্ব, এবং কোম্পানির হয়ে গেল দায়িত্বহীন ক্ষমতা, পুরো পাওয়ার কোম্পানির হাতে চলে গেল। তাহলে এখানে যে ভূমি পরিচালনার কথা আমরা বলছি, এই বিষয়টি তোমাদের বুঝতে হবে যে আসলে সমগ্র ভূমি পরিচালনার বিষয়ে যে কোথায় কার হাতে কিভাবে জমি বন্টন করতে হবে, কে কতটুকু জমি পাবে, বা কোথায় কিরকম ফসল উৎপাদন করা হবে, এই সকল বিষয়, সমস্ত বিষয় কিন্তু কোম্পানির অধীনে চলে গেল। এবং রাজস্বের পরিমাণ কি হবে, রাজস্বের হার কি হবে, কিভাবে আদায় করতে হবে, এগুলো সবই কোম্পানি নির্ধারণ করত। আরেকটি বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, দেওয়ানি লাভের পরপরই যেটা কোম্পানির হাতে চলে গেল, সেটা হলো যে আমরা আগেও বলেছি এই কথাটা, যে বস্তু ক্রয় করা, বস্তু ক্রয় বিক্রয় করা। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব, এবং মূলত সেখানে বস্ত্র শিল্পের এত বিশাল পরিমাণ অভাবনীয় উৎপাদন হচ্ছে, তাহলে এগুলো বিক্রি করবে কোথায়? এগুলো বিক্রি করার জন্য বাজার প্রয়োজন। তো বাজার বলতে এখানে আমরা দেশের কথা বলছি, যেমন এশিয়ান কান্ট্রিগুলো, মানে এশিয়া মহাদেশের যে বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে, বা আফ্রিকান, যেখানেই শিল্প বিপ্লব তখনও পৌঁছায়নি, সেই সব জায়গাগুলিতে তারা তাদের দ্রব্যাদি বিক্রয়ের জন্য বাজার দখল করতে শুরু করলো, উপনিবেশ স্থাপন করতে শুরু করলো। এবং পাশাপাশি এই শিল্প বিপ্লব পরিচালনা করার জন্য, বা তাদের যে প্রয়োজনীয় কাঁচামালগুলো সংগ্রহের জন্য, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের উপনিবেশ স্থাপন করতে শুরু করলো। যেখানে যে ফসল খুব ভালো উৎপাদিত হতো, সেই জায়গাগুলিকে তারা টার্গেট করতে শুরু করলো। সেখানে গিয়ে তারা বিভিন্নভাবে অত্যন্ত অল্প মূল্যে এবং অত্যন্ত উন্নত মানের জিনিস তারা বিদেশে রপ্তানি করতে শুরু করলো। তাহলে এই যে ঘটনাটা, এর ফলশ্রুতি কি হলো সেটা আমাদের বুঝতে হবে। এর ফলশ্রুতিতে কিন্তু মোটেও কৃষি ব্যবস্থা ভালোর দিকে গেল না। এখানে আমাদের মনে রাখতে হবে যে আস্তে আস্তে বাংলার অর্থনীতি বলো, এবং সামগ্রিকভাবে পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতি কিন্তু ভেঙে পড়তে শুরু করলো। তো আমরা যেটা বলছিলাম যে কোম্পানি দেওয়ানি লাভ করলেও তারা কিন্তু বাণিজ্যিক সংস্থায় রয়ে গেল, যার মূল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা, এবং তারা চাইছিল রেগুলার ফ্লো অফ ইনকাম, যেটা যে প্রতিনিয়ত তাদের রোজগার আসতে হবে। কারণ তারা এখানে যেভাবে বাণিজ্য প্রসার করছিল বা প্রশাসন ব্যবস্থা পরিচালনা করছিল, তাদের যে বিভিন্ন কোম্পানি অফিসিয়ালরা রয়েছিলেন, তাদের বেতন দিতে হবে বা এখানে দ্রব্যাদি ক্রয় করতে হবে, তাহলে প্রচুর পরিমাণ রাজস্বের প্রয়োজন। তাহলে এর রাজস্ব দ্বারা তারা কি করবে? তারা এখানকার যে যারা কর্মচারী রয়েছে তাদের বেতন দেবে, বা তারা যেসব দ্রব্যাদি কিনবে তার জন্য যে অর্থের প্রয়োজন সেটা তারা যোগান পাবে, এখান থেকে যোগান পেয়ে যাবে। এর আগে কিন্তু তারা ইংল্যান্ড থেকে স্বর্ণ, রূপা এসব এনে এখানকার থেকে জিনিসপত্র তারা ক্রয় করত। কিন্তু পরবর্তী সময়ে যখন এখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় হতে শুরু করলো, তখন আর নিশ্চয়ই তাদের আর এই জিনিসটি করার প্রয়োজন ছিল না। তারা ইংল্যান্ড থেকে স্বর্ণ, রূপা এসব আনা বন্ধ করে দিল, করে এখানকার রাজস্ব দ্বারাই তারা সেই কাঁচামাল ক্রয় করতে শুরু করলো। তাহলে তাতে কি হবে? তাহলে বাংলার অর্থনীতিতে নিশ্চয়ই তার খারাপ প্রভাব পড়তে শুরু করেছিল। তাহলে এটা আমরা এখন বলবো যে বাংলার অর্থনীতি গভীর সংকটে পড়ল, বাংলার অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি হলো। নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে দেওয়ানি লাভের ফলে যেভাবে কোম্পানির হাতে সকল ক্ষমতা চলে গেল, তাতে কিন্তু মূলত বাংলার যে অর্থনীতি তাতে অত্যন্ত খারাপ প্রভাব পড়েছিল। এবং যার ফলশ্রুতিতে তারা আগে যে কোম্পানি যেভাবে সোনা রূপা এসব এনে সোনা রূপার পরিবর্তে রাজস্ব দ্বারাই তারা কাঁচামাল ক্রয় করতে শুরু করলো, এই বিষয়টি তোমাদের কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে দেওয়ানি লাভের ফলশ্রুতিতে বাংলার অর্থনীতিতে কি প্রভাব পড়েছিল। এবং যেটা দেখা গেল যে রাজস্বের পরিমাণ এতই বেশি ছিল যে কারিগরেরা বা কৃষকেরা গ্রাম ছাড়া হতে শুরু করলো, কারণ তাদের পক্ষে কোম্পানির যে দাবি, কোম্পানির যে রাজস্ব যে নির্ধারিত হয়েছিল তা মিটিয়ে দেওয়া সম্ভবপর ছিল না। এজন্য তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। এখন কারিগরেরা বা কৃষকরা যদি গ্রাম ছেড়ে চলে যায় অত্যধিক হারে রাজস্বের চাপে, তাহলে এখানে যে উৎপাদনের কাজটা তা কে করবে? কেউ নেই। পাশাপাশি এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, দীর্ঘদিন ধরে সেখানে অনাবৃষ্টি চলছিল, মানে বৃষ্টি হচ্ছিল না। এতে
ফসল ফলানো কষ্টকর হয়ে পড়ছিল। তাহলে যেখানে ফসল ফলানো লোক নেই, যেখানে বৃষ্টি হচ্ছে না, ফসল ফলানো কষ্টকর হয়ে যাচ্ছে, সেখানে কৃষকরা বা অন্যান্যরা, স্থানীয়রা কি করে রাজস্ব প্রদান করতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এর ফলশ্রুতিতে কি হলো, ইংরেজি 1770 সালে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ মানে নিশ্চয়ই বুঝতে পারো, মানে ভিক্ষার অভাব যাকে বলা হয় বাংলায়, মানে অত্যন্ত খাদ্যাভাব, মারাত্মক চরম খাদ্যাভাব, ফসল উৎপাদন হচ্ছে না, কারো ঘরে খাওয়ার নেই। তো এর ফলশ্রুতিতে ওই সময়ে বাংলায় প্রায় 1 কোটি লোকের মৃত্যু হয়েছিল অনাহারে এবং বিভিন্ন রোগের কারণে। তাহলে চিন্তা করে দেখো যে ওই সময় যে বিষয়টি ঘটেছিল তা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন সময়ে বাংলায় যে বিষয়টি তোমাদের বুঝতে হবে যে তৎকালীন সময় বাংলার লোক সংখ্যা কত ছিল। তৎকালীন সময় বাংলার লোক সংখ্যাই যে কত ছিল, যে তার মধ্যে 1 কোটি লোকের মৃত্যু হয়ে গেল এবং গ্রামকে গ্রাম খালি হয়ে গেল। সেখানে কোনো কৃষকরা ফসল উৎপাদন করার জন্য নেই, সেখানে কারিগরেরা নেই। তো এমন অবস্থায় বাংলার অর্থনীতি, সমাজ ব্যবস্থা সকল কিছু ভেঙে পড়ল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে পরিস্থিতিটা কিরকম ভাবে খারাপের দিকে যাচ্ছিল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে এই পরিস্থিতির উপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্যিক, তোমরা জানো, তিনি আনন্দমঠ এই একটি নোভেল বা উপন্যাস রচনা করেছিলেন। এই নামটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, আনন্দমঠ। কে লিখেছিলেন? বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিষয়ে ছোট প্রশ্ন থাকতে পারে। এবং এই যে ঘটনাটা যে আমরা যে বলছি 1770, সেটা তো ইংরেজি সন, আসলে বাংলায় সেটা হয়েছিল 1176 সালে। এই বাংলা সনটি তোমাদের মনে রাখতে হবে, 1176 বাংলা সনে। এজন্য এটাকে বলা হয় 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ। মানে শুধু যে খাওয়ার অভাব তা নয়, বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা সমগ্র বাংলায় প্রায় 1 কোটি লোকের মৃত্যু হলো। তৎকালীন সময় বাংলার লোক সংখ্যার মধ্যে যদি 1 কোটি লোকের মৃত্যু হয়ে যায়, তাহলে সেই দেশের পরিস্থিতি কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এই বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত উপন্যাস রয়েছে আনন্দমঠ, তোমরা যদি কখনো সুযোগ পাও পড়ে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে তৎকালীন পরিস্থিতিতে মানুষের কতখানি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, কতখানি খারাপ অবস্থা হয়েছিল সেই আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই বিষয়ে তোমরা ছোট প্রশ্ন লিখে নিতে পারো, বা যে দেওয়ানি লাভের ফলশ্রুতিতে বাংলার অর্থনীতি কিভাবে প্রভাবিত হয়েছিল বা তার কুপ্রভাব কি ছিল, এই বিষয়ে তোমরা একটি মোটামুটি 2-3 মানের একটি প্রশ্ন করে নিতে পারো। অবশ্য তোমাদের জানা থাকতে হবে যে বিষয়গুলো, যেখানে আমি কি লিখবো। আর যে ছোট প্রশ্নটি বললাম, একটি ছোট প্রশ্ন বলেছি যে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে, সেটা হচ্ছে 1765 সালের 12ই আগস্ট। কার থেকে কোম্পানি দেওয়ানি লাভ করে? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কোম্পানি দেওয়ানি লাভ করে। তাহলে বুঝতে পারছো যে এই যে সামগ্রিকভাবে তোমরা যে প্রশ্নটি তৈরি করবে, পাশাপাশি তোমরা কিন্তু আবার ছোট ছোট প্রশ্নগুলি ওখান থেকে তৈরি করে নিতে পারো যে আনন্দমঠ উপন্যাসটি কার রচিত, আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এটাকে 76-এর মন্বন্তর কেন বলা হয়? আমরা যে বলছি 1770 সালে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এটাকে 76-এর মন্বন্তর বলা হয় কারণ এটি বাংলা সনের 1176 সালে হয়েছিল। তাহলে এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা সামগ্রিকভাবে কি দেখলাম? যে দেওয়ানি লাভের ফলশ্রুতিতে সমগ্র বাংলার অর্থনীতি, সমাজ ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছিল, তা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে। তার জন্য কোম্পানি কিন্তু সচেষ্ট ছিল। কোম্পানি বুঝতে শুরু করলো যে নিশ্চয়ই এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না, কারণ যে মূল উদ্দেশ্য আমরা আগেও বলেছি যে কোম্পানির উদ্দেশ্য কি? রেগুলার ফ্লো অফ ইনকাম, যে আমাদের প্রতিনিয়ত রোজগার আসতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা অবশ্যই কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে। কারণ কৃষির তৎকালীন সময়ে মূল অর্থনৈতিক কার্যকলাপ বলতে কি ছিল? তখন তো আর এখনকার মতো ইন্ডাস্ট্রি ছিল না। মূল যে অর্থনৈতিক দিক ছিল, অর্থনৈতিক ব্যবস্থাপনা বলতে আমরা কৃষিকেই বুঝি। কৃষি পশুপালন হিসেবে ছিল মূল অর্থনৈতিক দিক। তাহলে কৃষি ব্যবস্থাকে যদি উন্নত না করা যায়,
তাহলে কোম্পানি কিভাবে তার সেই রেগুলার ফ্লো অফ ইনকামকে এনশিওর করতে পারবে? সেটাকে নিশ্চিত করা এতটা সহজ নয়। এজন্য কোম্পানি কিন্তু এটা নির্ধারিত করলো যে হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু কৃষি ব্যবস্থাকে আরো সশক্ত করতে হবে, আরো জোরদার করে তুলতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আনতে হবে। এখন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কৃষির উন্নতির প্রয়োজনীয়তা। কৃষির উন্নতির প্রয়োজনীয়তা। আমরা দেখলাম দেওয়ানি লাভের ফলশ্রুতিতে যে অর্থনৈতিক দুরবস্থা, তার থেকে উত্তরণের জন্য এই কৃষির উন্নতির প্রয়োজনীয়তা দেখা দিল। এখন কৃষির উন্নতি করতে গেলে কি করতে হবে? কৃষিতে অধিকতর বিনিয়োগ করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কৃষিতে অধিকতর বিনিয়োগ করতে হবে। অধিকতর বিনিয়োগ এবং কৃষকদের সহায়তা করতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য কতগুলো নতুন পদ্ধতি শুরু করতে হবে। যেমন কোম্পানি দেখা গেল 1 বছর, 5 বছর, 10 বছর, এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট বা চুক্তি তারা স্থাপন করতে শুরু করলো স্থানীয় জমির মালিকদের সঙ্গে। যারা স্থানীয় জমির মালিক রয়েছেন তাদেরকে নিশ্চয়তা প্রদান করা হলো যে জমি তাদেরই থাকবে, তাদের থেকে জমি নেওয়া হবে না। তো প্রথমত 1 বছর, কখনো 5 বছর, কখনো 10 বছর, এভাবে বিভিন্ন চুক্তি বা বন্দোবস্ত আমরা বলতে পারি সেটা স্থাপন করা হতে থাকলো স্থানীয় জমিদারদের সঙ্গে। কারণ তারা বুঝতে পেরেছিল যে স্থানীয় জমিদারদেরকে নিয়ন্ত্রণ করা ছাড়া কখনোই তারা এখানের যে রাজস্ব আদায় করা বলো বা শাসন ব্যবস্থা পরিচালনা করা, এটা কিন্তু কখনোই কোম্পানির দ্বারা সম্ভব হবে না। কারণ স্থানীয় শাসকরাই ভালো বুঝবেন যে এখানকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি কি, তাদের মাধ্যমেই কোম্পানির বেনিফিটটা নিতে হবে। তাহলে এভাবে বিভিন্ন সময় বিভিন্ন সময়ান্তরে যে বন্দোবস্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে যেটাকে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটি চালু হয়েছিল 1793 সালে। তাহলে তোমরা এখানে আরেকটি ছোট প্রশ্ন পেয়ে গেলে যে চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু করা হয়েছিল? উত্তরটি কি হবে? 1793 সালে। এই ছোট প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা দেখে নিই এই চিরস্থায়ী বন্দোবস্তের ফিচারগুলো বা বৈশিষ্ট্যগুলো কি কি। তো আমরা যেটা বলেছি, এর পূর্ববর্তী পর্যায়ে যেটা দেখা গেছে যে কখনো 1 বছরের জন্য বা 5 বছরের জন্য বা 10 বছরের জন্য যে চুক্তি স্থাপন করা হয়েছিল, পরবর্তী সময়ে কোম্পানি ঠিক করলো যে না, এটাকে পার্মানেন্টলি সেটেল করতে হবে, যেটাকে ইংরেজিতে বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট বা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে চিরস্থায়ী কেন কোম্পানি এদিকে ঝুঁকলো? চিরস্থায়ী বন্দোবস্ত করতে তারা কেন আগ্রহী হলো? কারণ কোম্পানি হয়তো কোম্পানির সিদ্ধান্ত এটা ছিল যে, বা কোম্পানি যেটা অনুমান করতে চেয়েছিল যে, যদি জমির মালিকদের নিশ্চয়তা প্রদান করা যায় যে জমি তাদেরই থাকবে, তাদের থেকে জমি কেড়ে নেওয়া হবে না, এবং রাজস্বের হার যেটা নির্ধারিত হবে সেটা হবে ফিক্সড, সেটা ভবিষ্যতে কখনো বাড়বে না। তাহলে এই যে বিষয়টা, এটার মাধ্যমে তারা হয়তো ভেবেছিল যে জমিদাররা বা জমির মালিকরা জমির উন্নয়নে উৎসাহিত হবেন। কারণ কোম্পানির যে মূল উদ্দেশ্য রেগুলার ফ্লো অফ ইনকাম, প্রতিনিয়ত যে রাজস্ব হিসাবে যেটা আদায় হতে হবে, সেটাকে নিশ্চিত করতে গেলে তো ফসল উৎপাদন বাড়াতে হবে। তাহলে ফসল উৎপাদন বাড়াতে গেলে কি করতে হবে? ফসল উৎপাদন বাড়াতে গেলে জমির মালিকদের নিশ্চয়তা প্রদান করতে হবে যে ভবিষ্যতেও রাজস্বের হার আর বাড়বে না। তাহলে এই বিষয়টি কিন্তু কোম্পানি অনুমান করেছিল। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে রাজা বলো বা তালুকদার, তাদের জমির সত্ত্ব স্বীকৃত হলো। এই যে বিষয়গুলো আমরা কেন বলছি, তাহলে তোমরা চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে চলে আসছে। যদি চিরস্থায়ী বন্দোবস্তের উপর কোনো বড় প্রশ্ন থাকে তাহলে তোমাদের কিন্তু এই বিষয়গুলো লিখতে হবে, যে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো বা এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, সেই বিষয়গুলো তোমাদের এখানে আলোচনা করতেই হবে। তো যাই হোক, কোম্পানি
সেই রাজস্ব নিয়মিতভাবে আদায়ের উদ্দেশ্যে যে নিয়মটি করেছিলেন তারা, যে রাজস্বের হার বাড়ানো হবে না এবং জমি কেড়ে নেওয়া হবে না। কিন্তু পরবর্তী সময় যেটা দেখা গেল যে না, কোম্পানির অনুমান সঠিক হলো না। কোম্পানি যেটা ভেবেছিল যে জমির মালিকদের যদি নিশ্চয়তা প্রদান করা যায় যে তাদের জমি কেড়ে নেওয়া হবে না এবং রাজস্বের হার বাড়বে না, তাহলে তারা জমির উন্নয়নে আগ্রহী হবেন, আসলে সেটা হলো না। জমিদাররা কিন্তু জমির উন্নয়নে বা জমির মালিকরা জমির উন্নয়নে কিন্তু আগ্রহী হলেন না। উল্টো কি হলো, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সেই রাজস্ব প্রদান করতে হতো। হ্যাঁ, সূর্যাস্ত আইন বলে একটা আইন ছিল। হ্যাঁ, তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু রাজস্ব প্রদান করতে হতো। এখন যদি কেউ সেই নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে রাজস্ব আদান করতে ব্যর্থ হতো, তাহলে কিন্তু জমি কেড়ে নেওয়া হতো। তাহলে এই যে যেটা বলা হয়েছিল যে জমি কেড়ে নেওয়া হবে না, কিন্তু আসলে কিন্তু সেটা, সেই কথা তারা থাকলো না। কোম্পানির সেই কথা খেলাফ করলো তারা, এবং জমি কেড়ে নেওয়া হতো এবং রাজস্বের পরিমাণ অনেকটাই বেশি ছিল, যার ফলে জমিদাররা বাধ্য হয়েও কৃষকদের উপর অত্যাচার করত, বাধ্য হতো কৃষকদের উপর অত্যাচার করতে, এবং অত্যধিক পরিমাণে রাজস্বের ভয়ে কৃষকরা কিন্তু সেখান থেকে পালাতে শুরু করলো। তো এই যে সমস্যা সংকুল পরিস্থিতি, তার থেকে বাঁচার জন্য আরো অন্যান্য উপায় আমরা দেখবো যে কি কি এরপর পরবর্তী সময় করা হয়েছিল। যাই হোক, পরবর্তী সময়ে কিন্তু এই চিরস্থায়ী, এখন আমরা দেখবো যে চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলো কি কি সমস্যা দেখা দিয়েছিল। যে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকে, ঊনবিংশ শতকের প্রথম দশকে কিন্তু অবস্থার পরিবর্তন হতে শুরু করল। অবস্থার পরিবর্তন কিরকম পরিবর্তন? হ্যাঁ, উৎপাদন বৃদ্ধি পেতে শুরু করলো, কৃষকরা মনোযোগী হলো বা জমিদাররা, যাই হোক, এখানে সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে বা আবহাওয়ার পরিবর্তন যেটাই হোক, সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে কিন্তু উৎপাদন ভালো হতে শুরু করলো। কিন্তু এই অধিক উৎপাদনের বেনিফিট বা লাভটা কিন্তু কোম্পানি পেল না। কেন? কারণ এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে বন্দোবস্ত যখন চিরস্থায়ী হয়ে গেল, রাজস্বের হার যখন নির্ধারিত হয়ে গেছিল, ফিক্সড করা হয়ে গেছিল, তখন সেটাকে তো আর বাড়ানো যাবে না। তাহলে এর বেনিফিটটা পেল কে? মুনাফাটা এখানে কে অর্জন করতে পারলো? যারা মধ্যস্বত্বভোগীরা। না কৃষকরা এর কোনো বেনিফিট পেল, না কোম্পানি কোনো বেনিফিট পেল। মাঝখান থেকে যারা জমির মালিক, তারা অধিকতর রাজস্ব আদায় করে কৃষকদের কাছ থেকে তাদের চাপে রাখলো বা তাদের উপর অত্যাচার করতে শুরু করলো, কিন্তু কৃষকরা কিন্তু সেই অধিক ফলনের বেনিফিট পেল না, কোনো তারা লাভ পেল না এখান থেকে। বরং ইন্টারমিডিয়ারিস যারা মধ্যস্বত্বভোগকারী, তারাই কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের বেনিফিট পেতে লাগলো, কোম্পানিও কোনো এর বেনিফিট পেল না। তাহলে এগুলো হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। এবং কৃষকদের অবস্থা আরো শোচনীয় হয়ে গেল, তারা টাকা ধার করতে বাধ্য হলো এবং তারা যেটাকে বলা হয় ঋণের চক্রের মধ্যে পড়ে গেল, এবং কোন অবস্থাতেই সেই চক্র থেকে মুক্তির তাদের ছিল না। এখন তাহলে এই যে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, এর থেকে মুক্তির জন্য আরো নতুন নতুন পদ্ধতি চালু হতে শুরু করলো। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফলের দরুন যেহেতু অর্থনৈতিক অবস্থা আবার ভেঙে পড়ছিল, যদিও কিছুটা উন্নত হয়েছিল কিন্তু পরবর্তী সময় সেটা আবার ডিটোরেট করছিল, তখন তা থেকে বাঁচার জন্য উত্তর ভারতে মহলওয়ারি সিস্টেম নামে, মহলওয়ারি ব্যবস্থা, এই মহলওয়ারি ব্যবস্থা নামে একটি নতুন পদ্ধতি চালু হলো। দেখো, কোম্পানি একের পর এক বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আনছে, এক্সপেরিমেন্টাল বেসিস যেটাকে বলা হয়, পরীক্ষামূলকভাবে এগুলো আনা হচ্ছে এবং সেটা কিছুটা সফল হচ্ছে, কিছুটা অসফল হচ্ছে। যাই হোক, সেই বিষয়গুলি আমরা আজকে দেখব। এবং আমাদের যে অধ্যায়ের যে শিরোনাম, যেটা যে রাজ্য দখল এবং শাসন, তারা বিভিন্নভাবে এসব আইন কানুনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে দখল করছে, যুদ্ধ ছাড়াই দখল করছে এবং সেগুলোকে শাসনের প্রক্রিয়া চালাচ্ছে।
তো এখন আমরা দেখব যে মহলওয়ারি ব্যবস্থাটা কি। মহল যে বিষয়, মহল যে কথাটা, সেটা হচ্ছে একটি অঞ্চল বা একটা গ্রাম বা কয়েকটা গ্রামকে নিয়ে একটা অঞ্চল, যেখানে মানে একটা রাজস্ব আদায়ের একটা ঠিকানা বলতে পারো। একটা অঞ্চল থেকে রাজস্ব আদায়ের যে একটা ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে মহল। তো উত্তর ভারতে এই মহলওয়ারি সিস্টেমটা কে চালু করেছিলেন সেই নামটা তোমাদের মনে রাখতে হবে। তিনি হচ্ছেন হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি নামে একজন ব্যক্তি, তিনি উত্তরপ্রদেশে মূলত উত্তরপ্রদেশে এটি চালু করেন। প্রথমত উত্তরপ্রদেশে এটি চালু করেন। কোম্পানি দেখেছিল যে উত্তর ভারতের যে সিস্টেমটা রয়েছে সেখানে প্রথাগতভাবে জমিদারি ব্যবস্থা রয়েছে, মানে বংশ পরম্পরা সেখানে জমিদাররা রয়েছেন, এবং তাদের সঙ্গে চুক্তি স্থাপন করে এটা নিশ্চিত করা হলো যে তাদের মাধ্যমে সেই যারা মানে মহলওয়ারি সিস্টেমটার মধ্যে যারা মহলের অধিকারী হবেন তাদের মাধ্যমে রাজস্ব আদায়টা অনেকটা সহজতর হবে। এই যে বিষয়টা, এর জন্য হল্ট ম্যাকেনজি মূলত প্রথমত উত্তরপ্রদেশে এটি চালু করেন। এবং তারা অবশ্যই বুঝেছিলেন যে উত্তর ভারতে গ্রাম হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পর্যায়। এই বিষয়টি তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে কিন্তু যে প্রতি জমির জন্য আপেক্ষিক হারে রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হলো, যে প্রতি জমি থেকে তিনি যে ব্যবস্থাটা করেছিলেন, প্রতি জমি থেকে আপেক্ষিক রাজস্ব আমরা মহলওয়ারি সিস্টেমের কথা বলছি। তো এর মধ্যে যে মূল বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে প্রতি জমি থেকে আপেক্ষিক রাজস্ব এবং সমগ্র গ্রাম থেকে সামগ্রিকভাবে রাজস্ব, সমগ্র রাজস্ব গ্রাম থেকে সংগ্রহ করা। এবং রাজস্ব প্রদানের দায়িত্ব কাদের ছিল, এটিও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজস্ব আদায়ের দায়িত্ব এবং তা কোম্পানিকে প্রদানের দায়িত্ব ছিল গ্রামের মোড়লদের, মানে আমরা গ্রাম প্রধান যাদেরকে বলি মূলত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মহলওয়ারি সিস্টেমে যে মহল হিসেবে ভাগ করে দেওয়া, বিভিন্ন অঞ্চল ভিত্তিক রাজস্ব আদায়ের জন্য এক একটি জোন বলতে পারো বা এরিয়া বলতে পারো, সেটাকে ভাগ করে দেওয়া হলো, যেটা হল্ট ম্যাকেনজি মূলত উত্তর ভারতে শুরু করেছিলেন। এই সিস্টেমটা কি করা হলো? সিস্টেমটা করা হলো যে এইভাবে, যে প্রতি জমি থেকে আপেক্ষিক রাজস্ব আদায় করা হবে এবং সামগ্রিকভাবে সমগ্র গ্রামের রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে গ্রামের মোড়লের উপর। তো আমরা যে বিষয়টি বলেছিলাম শুরুতে, যে কোম্পানির কিন্তু দায়িত্বহীন ক্ষমতা এবং স্থানীয় শাসকদের কি হলো ক্ষমতাহীন দায়িত্ব। তাহলে যে গ্রামীণ মোড়লরা তারা রাজস্ব আদায় করবে এবং কোম্পানিকে প্রদান করবে, এই যে বিষয়টি একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ, কিন্তু কোনো ক্ষমতা নেই তাদের। অন্যদিকে কোম্পানির কোনো হেডেক নেই, কোম্পানির কোনো চিন্তা ভাবনা নেই যে রাজস্ব কিভাবে আসবে না আসবে, সেটা মোড়লরা চিন্তা করবে। তো এভাবে সিস্টেমটা চলছিল। এটি আমরা কি দেখলাম, এটা কোথায় দেখলাম? এটা হচ্ছে উত্তর ভারতে। তাহলে এখানে একটি ছোট প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে মহলওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল বা কে চালু করেছিলেন, এ বিষয়ে ছোট প্রশ্ন হতে পারে তোমাদের। নিশ্চয়ই তোমরা তৈরি করেছো বা করে নিতে পারো যে উত্তর ভারতে মহলওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন হল্ট ম্যাকেনজি। প্রথমত তিনি উত্তরপ্রদেশে এটি চালু করেন। আর এর উপর একটি সংক্ষিপ্ত টিকাও তৈরি করে রাখতে পারো যে মহলওয়ারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখো। তাহলে তোমরা যে বিষয় আমরা যে ফিচারগুলো বললাম, যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো লিখে দিলে একটি সুন্দর উত্তর হয়ে যাবে এখানে। এখন আমরা দেখব, তাহলে কি সমগ্র ভারতে একই পদ্ধতি ছিল? না, নিশ্চয়ই না। দক্ষিণ ভারতে অন্য আরেকটি পদ্ধতি। কারণ আমাদের দেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা বলো বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো উত্তর ভারতে যেভাবে প্রথাগত জমিদারদেরকে দেখা যায় বা দেখা গিয়েছিল তৎকালীন সময়ে, সেটা কিন্তু দক্ষিণ ভারতে ছিল না। দক্ষিণ ভারতে এই ধরনের ব্যবস্থা ছিল না। তো এজন্য দক্ষিণ ভারতে অন্য পদ্ধতি অবলম্বন করা হয়। দেখি আমরা দক্ষিণ ভারতে যেটাকে চালু করা হয়েছিল সেটাকে বলা হয় রায়তওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থা।
তাহলে তোমাদের মনে রাখতে হবে যে উত্তর ভারতে যেখানে মাহালবাড়ি সিস্টেম চালু হয়েছিল রাজস্ব আদায়ের জন্য মূলত, দক্ষিণ ভারতে কিন্তু একটি ভিন্ন ব্যবস্থা, একটি অন্য পদ্ধতি, তার নাম হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা। এই রায়তওয়ারি বিষয়টি কি? রায়তওয়ারি কথাটা আসছে রায়ত থেকে। রায়ত, রায়ত মানে হচ্ছে কৃষক, উৎপাদনকারী। কারণ কোম্পানি দেখেছিল যে দক্ষিণ ভারতে কোনো প্রথাগত বা বংশ পরম্পরাগত ভাবে কোনো জমিদারি ব্যবস্থা নেই, সেখানে জমিদাররা নেই। তাহলে কোম্পানি কি করলো? সরাসরি রায়তদের সঙ্গে বা কৃষকদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট স্থাপন করলো, সরাসরি চুক্তি যেটাকে বলা হয়। তাতে কি হবে? তার আরেকটি সুবিধা হলো যে এখানে যে মধ্যস্বত্ব ভোগকারীরা যে বেনিফিট পেত, যেটা আমরা চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে দেখেছি, যে যখন পরবর্তী সময়, যখন ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যখন অবস্থার পরিবর্তন হতে শুরু করে, ভালো ফসল উৎপাদন হতে শুরু করে, কিন্তু কোম্পানি তার বেনিফিট পায়নি, যেহেতু বন্দোবস্ত ছিল চিরস্থায়ী। মানে রেভিনিউর যে রেটটা বা যে শুল্ক আদায়ের যে হার, সেটা কিন্তু নির্দিষ্ট ছিল, সেটাকে পরিবর্তন করার উপায় ছিল না। তো যাই হোক, এসব অবস্থা চালু হয়েছিল এবং তাদের ত্রুটিগুলি ধরা পড়ছিল। তো তার থেকে তারা রায়তওয়ারি ব্যবস্থায়, যে দক্ষিণ ভারতে যেটা চালু হয়েছিল, তারা দেখলেন যে যেহেতু এখানে প্রথাগত জমিদার নেই, তাহলে আমরা যদি সরাসরি রায়তদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তাহলে বরং কোম্পানির বেনিফিটটা অনেক বেশি হবে। তো এই পরিপ্রেক্ষিতে এই রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল দক্ষিণ ভারতে। প্রথমে ছোট পরিসরে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, কিন্তু প্রথম মানে ব্যাপকভাবে সেটি চালু হয়নি, প্রথমে ছোট পরিসরে সেটা চালু করা হয়। প্রথম ছোট পরিসরে এটি চালু হয় দক্ষিণ ভারতে। কোম্পানি মূলত যে টিপু সুলতানের যে ঋত রাজ্য, টিপু সুলতানের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। টিপু সুলতানের যে ঋত রাজ্য ছিল, সেখানেই মূলত এই রায়তওয়ারি সিস্টেমটা চালু হয়েছিল। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে, এই রায়তওয়ারি সিস্টেমের আরেকটি নাম হলো মনরো সিস্টেম, মনরো ব্যবস্থা। এই নামটি কোত্থেকে আসছে? এই রায়তওয়ারি ব্যবস্থার আরেকটি নাম হলো মনরো ব্যবস্থা, মনরো সিস্টেম। আসলে এই নামটি আসছে থমাস মনরো থেকে, যিনি এই রায়তওয়ারি ব্যবস্থাটাকে আরো উন্নত করেছিলেন। তিনি কিন্তু এটি চালু করেননি, চালু করেছিলেন আরেকজন, উনি হচ্ছেন ক্যাপ্টেন আলেকজান্ডার রিড। এই নামটিও তোমাদের মনে রাখতে হবে, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড। এই রায়তওয়ারি ব্যবস্থা সূচনা করার কৃতিত্ব হলো ক্যাপ্টেন আলেকজান্ডার রিডের। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে রায়তওয়ারি ব্যবস্থার অন্য নাম মনরো সিস্টেম হলো, মনরো ব্যবস্থা হলো, মূলত কিন্তু এটি চালু করেছিলেন ক্যাপ্টেন আলেকজান্ডার রিড, এবং পরবর্তী সময়ে থমাস মনরো এটাকে আরো বিস্তৃত করেন, আরো উন্নত করেন। তাহলে আমরা মোটামুটি ভাবে দেখে নিলাম যে দক্ষিণ ভারতে যে রায়তওয়ারি ব্যবস্থা, তার বৈশিষ্ট্যগুলি কি ছিল, বা কে এটা চালু করেছিলেন, কে পরবর্তী সময়ে কে উন্নত করেন, এই বিষয়টি আমরা দেখে নিলাম। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মানে মাহালবাড়ি সিস্টেমের সঙ্গে যে রায়তওয়ারি সিস্টেমের যে পার্থক্যটা, সেটা হচ্ছে এখানে জমির কোয়ালিটির উপর নির্ভর করে, যেটাকে বলা হয় উৎপাদন শক্তি। সকল জমির উৎপাদন শক্তি এক হতে পারে না। এখন যদি সকল জমির উপরে একই হারে রাজস্ব নির্ধারণ করা হয়, তাহলে যেখানে ফসল খুব ভালো হচ্ছে, সেখানকার কৃষকদের উপর রাজস্ব প্রদানের কোনো চাপ পড়বে না, তারা অনায়াসে রাজস্ব প্রদান করতে পারবে। কিন্তু যেখানে ফসল ভালো হয় না, যেখানকার মাটি তত উন্নত না, বা জলসেচের তত উন্নত ব্যবস্থা নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো তৎকালীন সময়, আমরা যে সময়ের কথা আলোচনা করছি, তখনকার সময় তো আর এখনকার মতো কৃষি ব্যবস্থা ছিল না, যে উন্নত বীজ, সার বা জলসেচের ব্যবস্থা, এসব কি তখন ছিল? নিশ্চয়ই ছিল না, এত উন্নত ব্যবস্থা ছিল না। তাহলে মানে জায়গার স্থানান্তরের ভিত্তিতে কিন্তু ফসলের উৎপাদনের ব্যতিক্রম হতো। কোথাও দেখা যাচ্ছে খুব ভালো ফসল উৎপাদন হচ্ছে, কোথাও একেবারেই কম। তাহলে যেখানে ফসল উৎপাদন অত্যন্ত কম হচ্ছে, সেখানেও যদি সমান হারে রাজস্ব নির্ধারিত হয়ে থাকে, তাহলে সেটা কৃষকদের পক্ষে অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। তো এই বিষয়টা এই দক্ষিণ ভারতের রায়তওয়ারি
ব্যবস্থা চালু করার ক্ষেত্রে কোম্পানি সেটা ভেবেছিল, এবং ভেবে সেটা ঠিক করা হলো যে জমির উৎপাদিকা শক্তির উপর নির্ভর করে রাজস্ব নির্ধারিত হবে। একইভাবে হবে না, শুধুমাত্র কোয়ান্টিটি অফ ল্যান্ড নয়, মানে জমির পরিমাণ নয়, যে একজন কৃষকের প্রচুর জমি আছে এখন তার রাজস্বের পরিমাণ এত হবে, আরেকজনের এত, মানে এভাবে না, শুধু জমির পরিমাণের উপর না, জমির প্রকৃতির উপর, মানে উৎপাদিকা শক্তির উপর, কি পরিমাণ উৎপাদন করতে পারবে সেই জমি, তার উপর নির্ভর করে এখানে ঠিক করা হলো যে রাজস্ব কত হবে, রাজস্বের হার কি হবে। তাহলে তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন হচ্ছে সার্ভে, জমি জরিপ করা, এবং খুব যত্ন সহকারে কিন্তু সেটা করা হয়েছিল তৎকালীন সময়ে, জমি জরিপ করা। তো আমরা দেখে নিলাম যে বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে রাজস্ব আদায়কে নিশ্চিত করতে চাইছিল কোম্পানি। যতই সমস্যা সংকুল পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, কোম্পানি কিন্তু তার নির্দিষ্ট ধারায় চলছিল, সেই চিরস্থায়ী বন্দোবস্তই বলো, আর মহলবাড়ি সিস্টেমই বলো, আর রায়তওয়ারি সিস্টেমই বলো, উদ্দেশ্য সেই একটাই, রেগুলার ফ্লো অফ ইনকাম। রাজস্ব আমাদের নিশ্চিত করতে হবে, সেটাকে নিয়মিত করতে হবে, এবং তার জন্য কৃষির উন্নতি করতে হবে। এখন আমরা আরেকটি বিষয় দেখব এখানে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে যেটি আলোচিত হয়েছে, তা হলো গিয়ে, আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে রাজস্ব আদায়ের বিষয়, পাশাপাশি কোম্পানি আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিল, সেটা হচ্ছে তাদের প্রয়োজনীয় ফসল এখানে উৎপাদন করা। আমরা দেখব এখন যে ইউরোপের জন্য ফসল, ইউরোপের জন্য ফসল, এখানে ইউরোপের জন্য ফসল বলতে আমরা কাকে বুঝছি? সেই বিশেষ ধরনের ফসল যেগুলো ইউরোপে অত্যন্ত, যাদের অত্যন্ত ডিমান্ড ছিল, যার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি ছিল সেখানে, যেমন আফিং বা নীল, এই জাতীয় আরো বিভিন্ন ধরনের ফসল, সেগুলো তারা এখানে উৎপাদন করতে আগ্রহী হয়েছিল। আমরা আগেও দেখেছি যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের বাণিজ্য প্রসারের জন্য এখানে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রয় করা এবং প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা, এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে এসেছিল আমাদের দেশে। তো যাই হোক, অন্যান্য কোম্পানিগুলি কম্পিটিশনে টিকতে না পেরে চলে গেলেও ব্রিটিশরা এখানে রয়ে গেল, এবং তাদের রাজস্ব আদায়ের পাশাপাশি তারা এখানে তাদের প্রয়োজনীয় ফসলগুলো উৎপাদন করতে তারা বদ্ধপরিকর হলো। এবং কোথায় কি ফসল উৎপাদন করবে তার জন্য সার্ভে করা, মানে জমি জরিপ করা, জমির কোয়ালিটি দেখা, কোন মাটিতে কোন ফসল ভালো হবে, এগুলো তারা ঠিকভাবে নিশ্চিত করছিল। এখন আমরা দেখে নিই কোথায় কোন ফসল, কোথায় কোন ফসল তারা এখানে চাষের জন্য জোর দিচ্ছিল। যেমন বাংলায় পাট উৎপাদন, তোমরা দেখে থাকবে এখনো কিন্তু, নিশ্চয়ই তোমরা ভূগোলে পড়েছো বা পড়বে হয়তো, যে কোথায় আমাদের এখানে কোথায় কোন মাটিতে কি ধরনের ফসল ভালো হয়। যেমন বাংলায় পাট উৎপাদন অত্যন্ত ভালো হয়, তারপরে আসামে চা উৎপাদন খুব ভালো হয়, কারণ আসামের মাটি চার জন্য বিখ্যাত, খুব ভালো, আসামের মাটিটা চা উৎপাদনের জন্য খুব ভালো, তাহলে এখানে সেই ফসল উৎপাদিত হয়, চাটা উৎপাদিত হয়। তারপরে উত্তরপ্রদেশে ইক্ষু যেটাকে বলা হয়, উত্তরপ্রদেশে ইক্ষু যেটাকে সুগার কেন বলা হয়, যার থেকে চিনি তৈরি হয়, জানো, চিনি গুড় এগুলো তৈরি হয়, ইক্ষু আখ বলা হয়। তো সেই উত্তরপ্রদেশে ইক্ষু উৎপাদনের উপর তারা অত্যন্ত গুরুত্ব আরোপ করলো। তারপর পাঞ্জাবে গম উৎপাদন, এখনো পাঞ্জাবে গম উৎপাদনের জন্য যথেষ্ট উদ্যোগ রয়েছে, মানে ভালো পরিমাণ গম উৎপাদিত হয়, পাঞ্জাবের মাটি গমের জন্য সেরা। তো তারপর মহারাষ্ট্র, পাঞ্জাবে তুলা, মহারাষ্ট্র ও পাঞ্জাবে তুলা উৎপাদন। তোমরা নিশ্চয়ই জানো, আমরা যে শিল্প বিপ্লবের কথা বলেছিলাম, সেই শিল্প বিপ্লব মূলত কিন্তু শুরু হয়েছিল বস্ত্রশিল্প উৎপাদনের মধ্যে দিয়ে, আর বস্ত্রশিল্পের জন্য প্রধান কাঁচামাল কি? তুলা। এবং ভারতের মাটিতে উৎপাদিত তুলা অত্যন্ত উন্নত মানের ছিল, কারণ ভারতের যে জলবায়ু,
বা মাটির প্রকৃতি সেটা তুলা চাষের জন্য দক্ষিণ ভারত মূলত মহারাষ্ট্র এবং পাঞ্জাব এসব জায়গাগুলো কিন্তু তুলা চাষের জন্য সেরা। তাহলে এইসব জায়গায় খুব ভালো তুলা উৎপাদিত হতো এবং কোম্পানি এটা নিশ্চিত করতে চেয়েছিল যে এখান থেকেই তাদের প্রয়োজনীয় ফসল উৎপাদিত করে অত্যন্ত কম মূল্যে তারা এগুলো ক্রয় করে ইউরোপে রপ্তানি করবে। এই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং মাদ্রাজে চাল উৎপাদনের প্রতি তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছিল। তাহলে তোমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোথায় আমাদের দেশের কোথায় কোন ফসলটি ভালো উৎপাদিত হতো এবং তারা এগুলো সেখানে উৎপাদিত করে অত্যন্ত স্বল্প মূল্যে সেগুলো ক্রয় করে তারা বিদেশে রপ্তানি করতো এবং অধিকতর মুনাফা তারা অর্জন করতো, অত্যন্ত অধিক মুনাফা তারা অর্জন করতে পেরেছিল। এখন আমরা যে বিষয়টি দেখব যে সেটি হচ্ছে নীল উৎপাদন, নীল চাষ, নীল বিদ্রোহ। এই যে বিষয়টি আমাদের এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ভারতেও নীলের চাহিদা অত্যন্ত বেশি ছিল, আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে ভারতীয় নীলের চাহিদা কেন? কারণ ভারতীয় নীল ছিল অত্যন্ত উন্নত মানের। সেই আবার বস্ত্রশিল্পে মানে কাপড় রং করার জন্য নীলের প্রয়োজন ছিল। এবং তখন কিন্তু যে কেমিক্যাল ডাই যেটা যে রাসায়নিক রং তখন কিন্তু সেটা আবিষ্কৃত হয়নি। তখন ইংল্যান্ডের বস্ত্রশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় নীল এবং ভারতীয় নীলের যে ঔজ্জ্বল্য সেটা ছিল অত্যন্ত বেশি, দারুণ প্রকৃতির ছিল। এবং তার পাশাপাশি মানে আমরা যদি কম্পেয়ার করি, ওড নামে একটা ফসল ছিল, ওড, এই ওড দ্বারাও কিন্তু রং করা যেত, কিন্তু ওডটাও তো ভালো ছিল। ওডের যে কালার বা ঔজ্জ্বল্য সেটা কিন্তু অত্যন্ত কম ছিল। তো এর ফলে কি হতো, এর ফলে কিন্তু যারা বস্ত্র ব্যবসায়ী বা বস্ত্র উৎপাদক তাদের কিন্তু ভারতীয় নীলের চাহিদাটাই তাদের কাছে অত্যন্ত বেশি ছিল। তাহলে এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এই জিনিসটি তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে কিভাবে ভারতীয় নীলের চাহিদা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। তো এখানে সমস্যাটা কি দেখা দিল যে যারা ওড ব্যবসায়ী ছিলেন তারা সমস্যায় পড়ে গেল, কারণ তাদের কিন্তু যে ভারতীয় নীলের সঙ্গে কম্পিটিশনে তাদের আসতে হলো এবং ভারতীয় নীলের যে ঔজ্জ্বল্য সেটা তো ওডের মানে ওড সেটা অর্জন করতে পারেনি। তো এজন্য তারা ভারতীয় নীল রপ্তানি ক্ষেত্রে বাধা দিতে শুরু করলো। তো এমন ভাবে আস্তে আস্তে ভারতীয় নীলের যদিও চাহিদা ছিল কিন্তু এখানে রপ্তানি হ্রাস করতে হলো এবং ধীরে ধীরে দেখা গেল যে পরবর্তী সময়ে যখন আবার চাহিদা বৃদ্ধি পেল তখন নীল উৎপাদনকারীরা ভারতীয় কৃষকদের উপর অত্যাচার করতে শুরু করলো। তারা যেখানে আর নীল যে ফসলটা সেটা কিন্তু অত্যন্ত উর্বর মাটিতে উৎপাদিত হতো, যেখানে কৃষকরা সাধারণত ধান গম এসব ফসল ফলাতো সেখানে নীল চাষ করতে তাদেরকে বাধ্য করা হতে থাকলো। তো যাই হোক পরবর্তী সময়ে দেখা যায় ভারতীয় কৃষকরা 1859 সাল নাগাদ তারা নীল চাষ করতে তারা অপারগ হলো। তারা নীল চাষ করবে না, তারা এই বিষয়ে বিদ্রোহ করতে শুরু করলো। এই বিষয়ে তোমাদের একটি অবশ্যই মনে রাখতে হবে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ, একটি বিখ্যাত বই। যদি কখনো সুযোগ পাও এটা পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে যে নীল চাষে কিভাবে ভারতীয় কৃষকরা এবং শুধু কৃষকরা কেন বলবো মানে সমাজের সমগ্র জনজাতি এখানে কিভাবে তারা সংগঠিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধে উঠেছিল, মানে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তো যাই হোক আজকে আমাদের আলোচনা মোটামুটি যে বিষয়গুলোর উপরে করলাম সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত এবং তার কুফল, মহলবাড়ি সিস্টেম যেটা তোমরা দেখেছো যে উত্তর ভারতে, রায়তওয়ারি সিস্টেম যেটা দেখেছো তোমরা দক্ষিণ ভারতে। তো এমন ভাবে বিভিন্ন যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছিল এখানে শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এবং পরবর্তী সময়ে নীল চাষের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং তার থেকে যে নীল বিদ্রোহ, তো এভাবেই আস্তে আস্তে আমাদের দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছিল, মানে স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছিল। যদিও স্বাধীনতা অনেক পরের বিষয়, কিন্তু যাই হোক এর একটা ভিত্তিপ্রস্তর কিন্তু মোটামুটিভাবে এখানে প্রস্তুত হচ্ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব। ধন্যবাদ দেখার জন্য।